অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকাল 6টা ঘড়ির অ্যালার্ম বাজার আগে ঘুম ভেঙে যায় সুমাইয়ার। চোখে তখনও ঘুম, কিন্তু বিছানায় পড়ে থাকার সুযোগ নেই। রান্নাঘরে ঢুকে চুলায় ভাত বসালো, ডাল চড়ালো, বাবার জন্য চা বানালো। তারপর ছোট বোন মিষ্টির স্কুল ড্রেস ইস্তারি করলো, ছোট ভাই রিয়াদের নাস্তা তৈরি করলো। সব কাজ শেষ করতে করতে সকাল 8টা বেজে গেল। মা রুবেনা বেগম রান্নাঘরে এসে শুধু একবার বললেন, সুমাইয়া, তরকারিতে লবণটা একটু কম হয়েছে। এত বড় মেয়ে হয়েও এখনো ঠিক মতো রান্না শিখলে না? সুমাইয়া শুধু মুচকি হেসে বলল, ঠিক আছে আম্মু, এখনো ঠিক করে দিচ্ছি। এদিকে মিষ্টি ঘুম থেকে উঠে সরাসরি ড্রয়িং টেবিলে বসলো। রুবিনা বেগম তার প্লেটে ডিম, দুধ আর ফল তুলে দিয়ে বললেন, ভালো করে খা মা, পড়াশোনা তো শক্তি লাগবে। সুমাইয়া নিজের জন্য শুধু একটা টুকরো রুটি আর 1 কাপ চা নিয়ে চুপচাপ খেতে লাগলো। এসব তার কাছে নতুন কিছু নয়। সুমাইয়া একটি সরকারি বিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শেষ বার্ষে পড়ে। শুধু ভালো ছাত্রী নয়, পুরো বিভাগের অন্যতম মেধাবী শিক্ষার্থী। শিক্ষার্থীরা প্রায়ই বলতেন, সুমাইয়া, তুমি চাইলে বিএসসি অনেক ভালো করতে পারবে, পড়াশোনা এখনো ছেড়ে দেবে না। এই কথাগুলো তাকে নতুন করে স্বপ্ন দেখাতো। তার স্বপ্ন ছিল একদিন বড় একজন সরকারি কর্মকর্তা হবে, নিজের বাবা মাকে সুখে রাখবে। কিন্তু সুখের দিন যে বেশি দিন টিকলো না। একদিন বিকালে বাবা আব্দুল করিম খুব ভেঙে পড়ে মুখে বাড়ি ফিরলেন। বাড়িতে ঢুকে চুপচাপ বসে রইলেন। রুবিনা বেগম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আব্দুল করিম দীর্ঘশ্বাস ফেলে বললেন, ব্যবসায় বড় লোকসান হয়েছে, ব্যাংকের ঋণও শোধ করতে পারছি না। কথাটা শুনে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। সেই দিন রাতে খাবারের টেবিলে কেউ প্রায় কথা বলল না। পরের দিন সকালে বাবা সবাইকে বসতে বললেন, তার গায়ের ক্লান্তির ছাপ। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সুমাইয়া শান্তভাবে বাবার দিকে তাকালো। আব্দুল করিম বললেন, এই অবস্থায় দুইজনের পড়াশোনার খরচ চালানো আমার পক্ষে সম্ভব না। রিয়াদকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, ওর ভরসা আছে। সুমাইয়া বুকটা ধক করে উঠল। বাবা আবার বললেন, তুই পড়াশোনা আপাতত বন্ধ করে একটা চাকরি খুঁজে নে, সংসারটা আগে বাঁচাতে হবে। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। সুমাইয়া আস্তে করে বলল, আব্বু, আমার তো শেষ বর্ষ, আর কয়েক মাস পরেই পরীক্ষা, তারপর আমি নিজেই চাকরি করব। একটু সময় দিলে। কথা শেষ করার আগেই বাবা ঠিক কঠিন গলায় বললেন, আমি যা বলছি তাই হবে। রিয়াদের পড়াশোনা বন্ধ হবে না। তুই তো মেয়ে, পরে চলে আবার পড়তে পারবি। এই কথাটা যেন সুমাইয়ার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধল। সে আর কিছু বলল না। রাতে নিজের বাড়ি এসে বিদ্যালয়ের বইগুলো একে একে করে গুছিয়ে রাখছিল সুমাইয়া। হঠাৎ তার চোখ পড়ল টেবিলের ওপর রাখা বিদ্যালয়ের আইডি কার্ডটা হাতে নিয়ে সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তার মনে পড়ল প্রথম দিন বিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা। কত স্বপ্ন, কত আশা নিয়ে সে এই পথ শুরু করেছিল। চোখের কোণে ভিজে উঠল। ঠিক তখনই ছোট ভাই রিয়াদের ঘরে ঢুকলো। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, আপু, যদি আমার জন্য তোর পড়া বন্ধ হয়ে যায় তাহলে আমি পড়ব না। সুমাইয়া চোখের পানি লুকিয়ে হেসে বলল, না পাগল, তুই অনেক বড় ইঞ্জিনিয়ার হবি, আমার জন্য নিজের স্বপ্ন নষ্ট করবি না। রিয়াদ চলে গেল, কিন্তু দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল রুবিনা বেগম। একবারও তিনি এসে মেয়ের মাথায় হাত রাখলেন না। 1 সপ্তাহের মধ্যেই সুমাইয়া একটি ছোট কোম্পানিতে চাকরি পেয়ে গেল। প্রথম মাসের বেতন হাতে পেয়ে সে কত আনন্দিত ছিল। ভাবছিল, আজ বাবা হয়তো বলবেন, তুই আমার গর্ব। কিন্তু বাড়ি ফিরে পুরো বেতনের খাম বাবার হাতে দিতে আমি শুধু টাকা গুনে বললাম, আগামী মাস থেকে যদি ওভার
টাইম করতে পারিস তাহলে আরও কিছু টাকা বেশি পাবি। সংসারে খরচ অনেক। একটি ধন্যবাদও নয়, একটি প্রশংসাও নয়। সুমাইয়া শুধু মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। আলমারি খুলে বিদ্যালয়ের বইগুলোর ওপর হাত বুলিয়ে আস্তে করে বলল, তোমাদের ছাড়া যেতে চাইনি, কিন্তু আমার স্বপ্নের চেয়েও বড় হয়ে গেছে আমার পরিবার প্রয়োজন। জানালার বাহিরে তখন হালকা বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির শব্দের আড়ালে নীরবে কাঁদছিল একটি মেয়ে, যে শুধু বড় মেয়ে বলেই নিজের সব স্বপ্ন বিসর্জন দিল। বছর কেটে গেছে 2 দিন। বছরে সুমাইয়ার জীবনটা যেন পুরো পরিবার বদলে গেছে। সবাই আগে ঘুম থেকে ওঠে, রান্না করা, সংসারের সব কাজ শেষ করা, অফিসে যাওয়া, অফিস থেকে ফিরে আবার কত পর্যন্ত সংসারের কাজ। এটাই এখন তার প্রতিদিনের জীবন। নিজের জন্য আলাদা করে কোনো সময় নেই। আলমারির এক কোণে এখনো বিদ্যালয়ের বইগুলো পড়ে আছে। মাঝে মাঝে ধুলো জড়া এসে শুধু বইগুলোর দিকে তাকিয়ে থাকে, তারপর আবার নিঃশব্দে আলমারির দরজা বন্ধ করে দেয়, কারণ সে জানে এই স্বপ্নটা আপাতত শুধু স্মৃতি হয়ে আছে। অন্যদিকে রিয়াদের জীবন একেবারে অন্যরকম। দামি ল্যাপটপ, মোবাইল, কোচিং, প্রাইভেট, যা দরকার সবই হয়েছে। একদিন রিয়াদ লজ্জিত গলায় বলল, আব্বু, এত টাকা খরচ হচ্ছে, আপুরও তো কষ্ট হয়। আব্দুল করিম সঙ্গে সঙ্গে বললেন, তোর আপু বড়, সংসারের জন্য এটুকু কষ্ট করতেই হবে। তুই শুধু ভালো করে পড়। সুমাইয়া পড়ার পাশের ঘর থেকে কথাগুলো শুনে শুধু মুচকি হাসলো। সে চাইতো ভাইটা যেন অন্তত নিজের স্বপ্ন পূর্ণ করতে পারে। একদিন অফিসে সুমাইয়ার পরিশ্রম দেখে কোম্পানির সবাই অবাক হয়ে গেল। ম্যানেজার বললেন, সুমাইয়া, তুমি চাইলে অন্য কোথাও অনেক ভালো বেতনের চাকরি পেতে পারো। সুমাইয়া হেসে উত্তর দিল, আমার এখন শুধু সংসারটা সামলাতে হবে স্যার। ম্যানেজারের দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারলেন এই হাসির আড়ালে অনেক কষ্ট লুকিয়ে আছে। কয়েক মাস পর এক আত্মীয়র মাধ্যমে সুমাইয়ার জন্য খুব একটি ভালো বিয়ের প্রস্তাব এলো। ছেলেটি একজন সরকারি কর্মকর্তা, ভদ্র, শিক্ষার্থ এবং ভালো পরিবারের সন্তান। ছেলেপক্ষ সুমাইয়ার সঙ্গে কথা বলে খুব খুশি হলো। ছেলেটির মা বলল, আমাদের মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। অন্যদিকে পর সুমাইয়া মুখে সত্যি করার হাসি ফুটালো। সে কোনো স্বপ্ন দেখেনি, শুধু ভেবেছিল হয়তো একবার নিজের একটা ছোট সংসার হবে। কিন্তু কোনোদিন রাতেই ড্রয়িং রুমে বসে বাবা সেদিন রাতে ড্রয়িং রুমে বসে বাবা মাথার কথোপকথন শুনে তার বুকটা হাহাকার করে উঠল। রুবিনা বেগম বলল, বিয়েটা দিয়ে দিলে সংসার চলবে কিভাবে? প্রতি মাসে যে সময়ের টাকাতেই সব হচ্ছে। আব্দুল করিম বললেন, না, এখন বিয়ে দেওয়া যাবে না, আগে রিয়াদের চাকরি হোক, তারপর দেখব। মা আবার বললেন, ছেলেপক্ষকে অন্য কোনো অজুহাত দিয়ে না করে দাও। সুমাইয়া দরজার আড়াল থেকে সব শুনছিল। তার চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ল। সে বুঝে গেল তার সুখের চেয়েও তার বেতনের মূল্য এই বাড়িতে বেশি। পরের দিন পাত্রপক্ষকে জানিয়ে দেওয়া হলো, মেয়ের এখন বিয়ের ইচ্ছা নেই। সুমাইয়াকে কেউ একেবারেও জিজ্ঞাসা করলো না। তার মতামতের কোনো মূল্যই ছিল না। সেদিন রাতে নিজের ঘরে বসে সুমাইয়া পুরনো একটি ডায়েরি খুলল। সেখানে লেখা ছিল, একদিন আমি বড় কর্মকর্তা হব, আব্বু আমাকে নিয়ে হজে যাব, নিজের একটা ছোট লাইব্রেরি বানাবো। লেখাপড়া পড়তে পড়তে আর চোখ ভিজে গেল। সে আস্তে করে ডায়েরিটা বন্ধ করলো। ঠিক
তখনই ছোট বোন মিষ্টি ঘরে ঢুকলো। আপু, আমার নতুন ফোনটা কেমন হয়েছে? সুমাইয়া জোর করে হেসে বলল, অনেক সুন্দর। মিষ্টি খুব হয়েছে চলে গেল, কিন্তু সে জানতো না তার হাত থাকা নতুন ফোনটি টাকাও এসেছে সুমাইয়ার 1 মাসের অতিরিক্ত ওভারটাইমের কষ্টের উপার্জন থেকে। কয়েকদিন পর অফিসে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট সুমাইয়াকে দায়িত্ব দেওয়া হলো। সবাই ভেবেছিল যে সে পাবে না, কিন্তু নিজের মেধা আর পরিশ্রম দিয়ে সে পুরো প্রজেক্ট সফলভাবে শেষ করলো। কোম্পানির মালিক নিজে তাকে ডেকে বললেন, তোমার মতো কর্মী খুব কম দেখা যায়। তোমার যোগ্যতা এই ছোট পদে আটকে থাকা নয়। আমি চাই তোমাকে আরও বড় দায়িত্ব দিতে। সুমাইয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। অনেক দিন পর কেউ তাকে তার যোগ্যতার জন্য মূল্য দিল, শুধু দায়িত্বের জন্য নয়। মানুষ হিসাবেও সেই দিন অফিস থেকে বের হওয়ার সময় তার মনে হলো, হয়তো আল্লাহ এখনও তার জন্য অন্য একটা পথ খুলে রেখেছে, আর সেই পথই হয়তো একদিন তার হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার ফিরিয়ে দেবে। অফিসে সুমাইয়ার কাজের প্রশংসার জন্য দিন দিন বাড়ছিল। যে মেয়েটা 2 বছর আগে সাধারণ একজন কর্মচারী হিসাবে যোগ করেছিল, আজ তার ওপর কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো তুলে দেওয়া হয়। একদিন সকালের মিটিংয়ে কোম্পানির মালিক তানবিন হোসেন সবাইকে উদ্দেশ্য করে বললেন, গত 3 মাসে আমাদের সবচেয়ে সফল প্রজেক্টের নেতৃত্ব দিয়েছে সুমাইয়া। আজ থেকে ওকে সিনিয়র প্রজেক্ট ওকে ডিনারেন্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো অফিস তার তালিত ভয়ে উঠল। সুমাইয়ার চোখে আনন্দের জল চলে এলো। অনেকদিন পর মনে হলো কেউ তার পরিশ্রমকে সত্যিই মূল্য দিয়েছে। সেই দিন অফিস শেষ হওয়ার আগেই তানভীর হোসেন তাকে নিজের কেবিনে ডাকলেন। সুমাইয়া, তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। জি স্যার। আমাদের কোম্পানি বিদেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে। তারা বাংলাদেশে থেকে মাত্র কয়েকজনকে 6 মাসের বিশেষ প্রশিক্ষণের জন্য বেছে নেবে। আমি চাই তুমিও যাও। সুমাইয়া যেন বিশ্বাসই করতে পারছিল না। আমি হ্যাঁ, কারণ এই সুযোগটা তোমার প্রাপ্য। তার হাতে একটা ফাইল তুলে দিয়ে তানভীর হোসেন বললেন, ভেবে দেখো। 3 দিনের মধ্যে সিদ্ধান্ত জানিও। বাড়ি ফিরে অনেক দিন পর সুমাইয়ার মুখে হাসি দেখে গেল। সে ভাবছিল, হয়তো আল্লাহ আবার আমার স্বপ্নর দরজা খুলে দিয়েছেন। রাতে সবাই একসঙ্গে খেতে বসলো। সে সহজ করে বলল, আব্বু, একটা সুখবর আছে। আব্দুল করিম খাওয়া থামিয়ে বললেন, কি? আমাদের অফিস থেকে বিদেশ প্রশিক্ষণের সুযোগ দিয়েছে। 6 মাসের জন্য যেতে হবে, পরে পদোন্নতিও হবে। কথা শেষ হতেই টেবিলে নেমে এলো নীরবতা। রুবিনা বেগম প্রথমে বললেন, তুই বিদেশে চলে গেলে সংসার চালাবে কিভাবে? সুমাইয়া অবাক হয়ে তাকালো। সে ভেবেছিল সবাই খুশি হবে, কিন্তু বাবা গভীর গলায় বললেন, না, কোথাও যাওয়ার দরকার নেই। কিন্তু আব্বু, এটা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ পরে অনেক আসবে। এখন সুযোগের আগে। সুমাইয়া কাঁপা গলায় বলল, 2 বছর ধরে তো শুধু সংসারের কথাই ভাবছি। একবার একটু নিজের কথা ভাবতে চাই। বাবা রেগে উঠে বললেন, নিজের কথা? এই সংসারের এত খরচ কে চালাবে? রিয়াদ এতক্ষণে চুপ ছিল। হঠাৎ সে বলল, আব্বু, আপুকে যেতে দেন। আমার পড়াশোনা তো শেষ। আমি পার্ট
টাইম চাকরি করব। আব্দুল কারিম ধমকে দিয়ে বললেন, তুই চুপ কর, তোর কাজ পড়াশোনা করা। রিয়াদ মাথা নিচু করে বসে রইল। সে বুঝতে পারছিল তার স্বপ্ন পূর্ণ করতে গিয়ে আপুর এই স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। সেদিন গভীর রাতে সুমাইয়া ছাদে একা বসেছিল। হালকা বাতাস বইছে হাতে। সেই বিদেশ প্রতিক্ষণের অফার লেটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে নিজেকে এই প্রশ্ন করলো, আমি কি সারা জীবন শুধু অন্যদের জন্য বাঁচবো? ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ এলো। তানভীর হোসেন, শিখেছেন তোমার মতো যোগ্য মানুষ নিজের স্বপ্নকে কখনো ভয় পেও না। জীবনে কিছু সিদ্ধান্ত নিজের জন্য নিতে হয়। মেসেজটা পড়ে সুমাইয়ার বুকের ভেতর যেন নতুন সাহস জন্ম নিল। পরের দিন সকালে সে অফিসে গিয়ে অফার লেটার সাইন করে দিল। 6 মাসের প্রতিক্ষণে সে যাবে। সেদিন বিকেলে বাড়ি ফিরবে। বাবাকে শান্ত গলায় বলল, আব্বু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিদেশ যাচ্ছি। আব্দুল করিম রেগে চিৎকার করে উঠলেন, আমার মাথায় অনুমান করার সহ্য হলো কিভাবে? সুমাইয়া এবার আমার মাথা নিচু করে বলল, জীবনে এই প্রথম সে বাবার চোখে চোখ রেখে বলল, আমি কখনো আপনাদের অবাধ্য হইনি। নিজের পড়াশোনা ছেড়েছি, নিজের বিয়ে ছেড়েছি, নিজের স্বপ্ন ছেড়েছি, কিন্তু আর নয়। এবার আমি নিজের জীবনটা নিজের মতো গড়তে চাই। রুবিনা বেগম কড়া গলায় বললেন, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যা। ঘরের ভেতর সবাই ব্যস্তব্য হয়ে গেল। রিয়াদ অবিশ্বাস্যর চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, কি তুমি কি বলছো? মা চুপ। বাবাও কিছু বলল না। সুমাইয়া কয়েক সেকেন্ড নিচুপ দাঁড়িয়ে রইল। তারপর নিজের ঘরে গিয়ে একটি ছোট ব্যাগে কিছু কাপড়, সার্টিফিকেট আর সেই পুরনো বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডটা গুছিয়ে নিল। বের হওয়ার আগে শেষবারের মতো ঘরটার দিকে তাকালো। এই ঘরেই সেই অসংখ্য রাত কেঁদেছে। এই ঘরেই নিজের স্বপ্নগুলোকে বিদায় দিয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে সে শান্ত গলায় বলল, আমি রাগ করে যাচ্ছি না, শুধু নিজের হারিয়ে যাওয়ার স্বপ্নটাকে খুঁজতে যাচ্ছি। যদি কোনো দিন আমার কথা মনে পড়ে, দোয়া করবেন। চোখের পানি মুছে সুমাইয়া বাড়ি থেকে বেরিয়ে গেল। রিয়াদ দৌড়ে দরজায় এসে দাঁড়ালো, কিন্তু বাবার কঠিন কণ্ঠ ভেসে এলো, যেতে দাও। নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে। সুমাইয়া একবারেও পেছনে ফিরে তাকালো না, কারণ সে জানতো আজ যে পথটা শুরু হলো সেইটাই একদিন তার জীবনের সবচেয়ে বড় সফলের পথ হয়ে উঠবে। পর আজ সুমাইয়ার জীবন সম্পূর্ণ বদলে গেছে। যে মেয়েটি একদিন একটি ছোট ব্যাগ আর চোখ ভরা স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিল, আজ সে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের রিজিওনাল অপারেশন ম্যানেজার। নিজের মেধা, পরিশ্রম আর সততার জোরে সে অনেক দূর এগিয়ে গেছে। কোম্পানির সবাই তাকে সম্মান করে। তার নিজের একটি ফ্ল্যাট, একটি গাড়ি আর সবচেয়ে বড় কথা, নিজের পরিচয় আছে। কিন্তু এত সফলের পরেও সে আগের মতোই বিনীন। প্রতি মাসে কিছু টাকা এতিমখানায় দান করে আর গোপনে কয়েকজন মেধাবী ছাত্রর পড়াশোনার খরচ বহন করে। কারণ সে জানে স্বপ্ন ভেঙে যাওয়ার সে কষ্ট কেমন। একদিকে আব্দুল করিমের সংসারে যেন একের পর এক বিপদ নেমে এসেছে। ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঋণের চাপে বাড়িটাও বন্ধক রাখতে হয়েছে। রিয়াদ পড়াশোনা শেষ করলেও এখনও ভালো কোনো চাকরি পায়নি, যেখানে
ইন্টারভিউ দেখতে যায়, সেখানেই অভিজ্ঞতার অভাব দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়। মিস্টার বিয়ে মিষ্টির বিয়ের কথাও এগোচ্ছে না। সব মিলিয়ে সংসারে অশান্তি লেগেই আছে। একদিন দুপুরে রান্নাঘরে বসে রুবিনা বেগম কাঁদছিলেন। চোখের পানি মুছতে মুছতে বললেন, সুমাইয়া থাকলে আজ এত কষ্ট হতো না। আব্দুল করিম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা নিজের হাতের নিজের সুখটা দূরে ঠেলে দিয়েছি। রিয়াদ মাথা নিচু করে বসেছিল। সে আজও ভুলতে পারেনি যে আপু বাড়ি ছেড়ে যাচ্ছিল, সেই দিন সে তাকে আটকাতে পারেনি। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। একজন পুরনো প্রতিবেশী এলেন। কথা বলতে বলতে তিনি বললেন, শুনছো, আপনার মেয়ে সুমাইয়া এখন বিদেশি কোম্পানির বড় কর্মকর্তা। গত সপ্তাহে টেলিভিশনেও ওর সাক্ষরকার দেখিয়েছে। কথাটা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। রুবিনা বেগম অবাক হয়ে বললেন, আমাদের সুমাইয়া? হ্যাঁ, সবাই ওর খুব প্রশংসা করছে। লোকটি চলে যাওয়ার পর ঘরে নেমে এলো নীরবতা। আব্দুল করিম চোখ ভিজে উঠল। তিনি আস্তে করে বললেন, যে মেয়েকে বলেছিলাম তুই তো মেয়ে, আজ সেই মেয়ে আমাদের চেয়েও অনেক বড় হয়ে গেছে। ওদিকে সুমাইয়ার অফিসে নতুন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোম্পানির বার্ষিক সম্মাননা অনুষ্ঠান। সেখানে সেরা নেত্রীর জন্য সুমাইয়ার হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে সে বলল, জীবন অনেক বাধা এসেছে, অনেক সময় নিজের স্বপ্নকেও হারিয়ে ফেলেছি বলে মনে হচ্ছে, কিন্তু একটা কথা কখনো ভুলিনি, যে স্বপ্ন সত্যি হয় না, সে স্বপ্নের জন্য আরও একটু লড়াই করতে হয়। হাল জুড়ে কর পাতলি পড়ে গেল। অনেকের চোখে পানি চলে এলো। নতুন শেষ হওয়ার পর কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইয়ার কাছে এসে বললেন, আমরা চাই আগামী মাস থেকে তুমি পুরো দলিল এশিয়ার অপারেশন তাদাকির করো। সুমাইয়া মুচকি এসে বলল, ধন্যবাদ স্যার, আমি সবচেয়ে চেষ্টা করব। সেই রাতে বাসায় ফিরে এসে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ তার চোখে ভেসে উঠল পুরনো সেই দিনের বিদ্যালয়ের আইডি কার্ড, প্রথম বেতনের খাম, বাবার কথা, সেই কথা, তুই তো মেয়ে, আর মেয়ের সেই বাক্য, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যা। চোখের কোণে এক ফোঁটা জল জমল, কিন্তু একবারও সেটা কষ্টের নয়, নিজেকে হারিয়ে না ফেলার আনন্দর। এদিকে আব্দুল করিম হঠাৎ বুকের ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার জানালেন দ্রুত চিকিৎসা দরকার, কিন্তু চিকিৎসার খরচ জোগাড় করার মতো সামর্থ্য তাদের আর নেই। রুবিনা বেগম কাঁদতে কাঁদতে বলল, একবার যদি সুমাইয়ার সঙ্গে দেখা করতে পারতাম। রিয়াদ দৃঢ় গলায় বলল, আম্মু চলো, আপুর কাছে যাই, আমরা ক্ষমা চাইব। আপু যদি ক্ষমা না করে, তবুও আমরা আমাদের ভুল স্বীকার করব। আব্দুল করিম চোখ বন্ধ করে শুধু বললেন, হ্যাঁ, এবার সময় এসেছে আমার মেয়ের কাছে মাথা নত করার। চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।